সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের রাসায়নিক বিক্রিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করতে চাই। এখানে কি আছে বলো? সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, নন রিডক্স বিক্রিয়া যারা আছে, বিশেষ করে প্রশমন অধক্ষেপণ বিক্রিয়া, পানি বিশ্লেষণ, পানি যোজন, সমানুকরণ, পরিমারকরণ, লোহার উপর মরিচা পড়া, মৌমাছি কামড় দিলে সেখানে জ্বালা করে কেন, বর্ষাকালে বাড়ির ছাদ তোমাদের যেটা আছে পিচ্ছিল হয়ে যায় কেন। খুব ইন্টারেস্টিং বিষয় আজকে আমরা পড়বো, সবাই খুব মনোযোগ দিবে। যেহেতু সবগুলো রাসায়নিক বিক্রিয়া, আজকে আমরা প্র্যাকটিক্যাল করেও দেখাবো যে আসলে কিভাবে এগুলো ঘটে। প্রথমে সংযোজন বিক্রিয়া কাকে বলে? তোমরা এই নাম দেখেই বুঝতেছো সংযোজন বিক্রিয়াটা কি। সংযোজন মানে যুক্ত হওয়া। দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ একত্রে যুক্ত হয়ে নতুন একটি পদার্থ তৈরি করে, তাকে বলা হয় সংযোজন বা বিক্রিয়া। তাহলে দেখো FeCl2 ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন একত্রে যুক্ত হয়ে হয়েছে ফেরিক ক্লোরাইড। তোমরা দেখো এখানে আয়রনের যোজনী হলো 2 তাই ফেরাস, এখানে আয়রনের যোজনী 3 তাই ফেরিক। সাধারণত আয়রনের দুইটি যোজনী হয় 2 আর 3। প্রথমটাকে বলা হয় আস আর পরেরটাকে বলা হয় ইক। তাই দেখো এর উচ্চারণে হচ্ছে ফেরাস ক্লোরাইড আর এর উচ্চারণে হচ্ছে ফেরিক ক্লোরাইড, যোজনী 3। তাহলে দেখো দুটি রাসায়নিক পদার্থ একত্রে যুক্ত হয়ে একটি নতুন পদার্থ তৈরি করেছে। দুটি রাসায়নিক পদার্থ একত্রে যুক্ত হয়ে একটি নতুন পদার্থ তৈরি করেছে, তাকে তুমি বলবা সংযোজন বিক্রিয়া। এরকম অনেক সংযোজন বিক্রিয়া আরো আছে। যেমন দেখো, আমি অলরেডি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, যেমন ধরো সালফার ডাইঅক্সাইড যোগ অক্সিজেন ইকুয়াল টু সালফার ট্রাইঅক্সাইড। দেখো দুটি নতুন মানে ভিন্ন ভিন্ন পদার্থ একত্রে যুক্ত হয়েছে, প্লাস তোমার নতুন একটি পদার্থ তৈরি করেছে। মানে যে বিক্রিয়ায় দুই বা ততোধিক নতুন পদার্থ মানে দুই বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে একটি নতুন যৌগ তৈরি করবে, তাকে তুমি বলবা সংযোজন বিক্রিয়া। আমি আবারও বলতেছি সংজ্ঞাটা, দুই বা ততোধিক পদার্থ একত্রে যুক্ত হয়ে যদি একটি নতুন যৌগ তৈরি করে বা পদার্থ তৈরি করে, তাহলে সেই বিক্রিয়াটাকে তুমি বলবা সংযোজন বিক্রিয়া। ফর এক্সাম্পল, এটা একটা সংযোজন বিক্রিয়া, এটা একটা সংযোজন বিক্রিয়া, এটা একটা সংযোজন বিক্রিয়া। দেখো এখানে দুটি পদার্থ একত্র হয়েছে, দুটি পদার্থ একত্র হয়েছে, দুটি পদার্থ একত্র হয়েছে, একত্র হয়ে নতুন একটি করে পদার্থ তৈরি করেছে। এগুলা কিন্তু অবশ্যই রিডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। এগুলো সবগুলাই জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ সংযোজন বিক্রিয়া এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া, রিডক্স বিক্রিয়া। অর্থাৎ এখানে জারণও ঘটছে, বিজারণও ঘটছে। তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি পড়াইছিলাম। এরপরে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া খেয়াল করবে, বিয়োজন বিক্রিয়া। দেখো PCl5 PCl3 প্লাস Cl2, এটা হলো ফসফরাস পেন্টাক্লোরাইড। পেন্টা মানে 5টা ক্লোরিন এখানে আছে, তাই ফসফরাস পেন্টাক্লোরাইড। এটাকে তাপ দিয়ে ভেঙে তুমি পাইছো PCl3 প্লাস Cl2। এটা নাম হলো ফসফরাস ট্রাইক্লোরাইড। ট্রাই মানে 3, ট্রাই মানে 3 আর ক্লোরিন। তাহলে দেখো একটি পদার্থ বিয়োজিত হয়ে নতুন একাধিক পদার্থ তৈরি করেছে। অর্থাৎ আগে যেটা বলছো এটার বিপরীত। এটা আগে এই দুইটা যুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করেছিল, এখন একটি পদার্থ ভেঙে নতুন একাধিক পদার্থ তৈরি করে, তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক নতুন যৌগ তৈরি করে, তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। আরেকটি এক্সাম্পল যদি তোমাদেরকে দেই, চুনা পাথর একে যদি তুমি ভাঙো তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তোমাদের যদি আরো একটি এক্সাম্পল দেই, পটাশিয়াম ক্লোরেট একে যদি তুমি ভাঙো তাহলে হবে ক্যালসিয়াম প্লাস অক্সিজেন। দেখো প্রত্যেকটা একটি করে যৌগ তোমার ভেঙেছে, ভেঙে একাধিক নতুন যৌগ তৈরি করেছে। এই প্রত্যেকটাই হলো তোমার বিয়োজন বিক্রিয়া। তাহলে কি দাঁড়ালো তুমি বলো? যে বিক্রিয়ায় একটি পদার্থ ভেঙে নতুন একাধিক পদার্থ তৈরি করে, তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। এখন হলো প্রতিস্থাপন বিক্রিয়া।
ধরো তুমি একটা ক্লাসে তুমি একটা বেঞ্চে বসে আছো, তোমার থেকে আরো হেলদি শক্তি সম্পন্ন একটা ছেলে এসে বলতেছে তুই সরে যা, তুমি সরলা না, কিন্তু ও জোর করে সরাই দিল, কারণ ওর পাওয়ার বেশি। এইটাই যদি তুমি বুঝো তাহলে তুমি প্রতিস্থাপন বিক্রিয়া বুঝবে। প্রতিস্থাপন বিক্রিয়া দেখো একটা এক্সাম্পল দিয়ে আগে, জিঙ্ক প্লাস কপার সালফেট। আমি জানি জিঙ্কের পাওয়ার অনেক বেশি কপারের থেকে। জিঙ্ক এখানে এসে কপারকে সরাই দেয়া বলে তুই চলে যা, হয়ে গেল তোমার জিঙ্ক সালফেট, আর এই কপারটা চলে গেল। তাহলে যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগমূলক তার থেকে কম শক্তি সম্পন্ন অন্য একটি মৌল বা যৌগমূলককে সরিয়ে দিয়ে নতুন যৌগ তৈরি করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে জিঙ্ক কপারকে প্রতিস্থাপন করে দিয়েছে, সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে একটি নতুন যৌগ তৈরি করেছে, নাম হলো জিঙ্ক সালফেট। একে তুমি বলবা কি প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগমূলক তার থেকে কম শক্তি সম্পন্ন মৌল বা যৌগমূলককে সরিয়ে দেয়, তাহলে অবশ্যই এটা কিন্তু অধিক সক্রিয়। তাহলে যে বিক্রিয়ায় কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক কোন যৌগ থেকে এর থেকে কম সম্পূর্ণ শক্তি সম্পূর্ণ মৌল বা যৌগমূলককে সরিয়ে স্থান দখল করে এবং নতুন যৌগ তৈরি করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমি আবার বলতেছি, দেখো কোন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অন্য কোনো যৌগ থেকে কম শক্তি সম্পন্ন মৌল বা যৌগমূলককে সরিয়ে দিয়ে নতুন যৌগ উৎপন্ন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলো তুমি প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি তুমি প্রতিস্থাপন বিক্রিয়াটা বুঝতে পেরেছো। তোমাদের আসবে এখানে এমসিকিউ, নিচের কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া। এগুলা কিন্তু সব জারণ বিজারণ বিক্রিয়া আমরা পড়তেছি, প্রতিস্থাপন বিক্রিয়া। এখন দহন বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দহন বিক্রিয়া। দেখো একটা এক্সাম্পল দিয়ে আগে, কার্বন যুক্ত অক্সিজেন সমান কার্বন ডাই অক্সাইড। দহন, দহন মানে পুরানো। কোথায় পুরাবো? অক্সিজেনে। এক মূল, দেখো এক আছে এখানে, এক মূল, এক মূল কোন পদার্থকে, এক মূল কোন পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে এবং তার অক্সাইড পরিণত হলে তাকে তুমি বলবা দহন বিক্রিয়া। এক মোল পরিমাণ কোন পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে সেই বিক্রিয়াকে বলবো তুমি দহন বিক্রিয়া। আর দহন বিক্রিয়া তুমি যাকে পোড়াবা তার রেসপেক্টিভ অক্সাইড তৈরি হবে। যেমন তুমি কার্বনকে পোড়াইছো, কার্বন ডাইঅক্সাইড। তুমি সালফারকে পোড়াবে, হবে সালফার ডাইঅক্সাইড। তুমি আরো যদি কাউকে পোড়াও এরকম, তোমার হবে রেসপেক্টিভ অক্সাইড। তাহলে তুমি এখানে কার্বনকে পোড়াইছো, হয়েছে কার্বন ডাইঅক্সাইড, সালফারকে পুড়িয়েছো, তাই হলো সালফার ডাই অক্সাইড। তাহলে যে বিক্রিয়ায় এক মূল কোন পদার্থকে অক্সিজেনে পোড়ালে তার অক্সাইড পরিণত হয় তাদেরকে বলা হয় দহন বিক্রিয়া। তবে এটাকে ইজিলি যদি তুমি বলতে চাও, একদম ট্রু ইজি, এক মূল পরিমাণ কোন পদার্থকে অক্সিজেনে পোড়ালে সেই সকল মৌলের কি উৎপন্ন হয়, অক্সাইড উৎপন্ন হয়, তাদেরকে বলবো তুমি দহন বিক্রিয়া। কোন পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে তার বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলা হয়। শেষ কথা, এত জটিলতার কোনো দরকার নেই। কোন পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে সেই বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াটাও কিন্তু একটি রিডক্স বিক্রিয়া। বলতে পারো স্যার কিভাবে, একটু প্রমাণ করে দেন। দেখো তোমাদের পড়াইছে আগে, একা একা থাকলে তাদের মাথার উপরে জারণ মান কত? 0। তুমি জানো একটা অক্সিজেনের যোজনী হলো 2, দুইটা অক্সিজেনের যোজনী কত? 4। এটা হলো +4 আর এটা হলো অক্সিজেনের -2। তুমি দেখো এখানে কার্বনের 0 থেকে +4 হয়েছে, জারণ মান বাড়ছে, তাহলে এটা জারণ। আর অক্সিজেনের 0 থেকে তো -2 হয়েছে, কমছে, তাহলে বিজারণ। অর্থাৎ এখানে জারণ মানে হ্রাস বৃদ্ধি ঘটছে। যদি কোনো বিক্রিয়ায় এভাবে জারণ মানের হ্রাস বৃদ্ধি ঘটে 100%, সেই বিক্রিয়াকে বলবা রিডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। তাই দহন বিক্রিয়া এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া, এটাও জারণ বিজারণ বিক্রিয়া, এটাও জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে তোমরা দহন বিক্রিয়া ইন ডিটেলস বুঝতে পেরেছ। কাকে বলে দহন বিক্রিয়া? কোন পদার্থকে অক্সিজেনে পোড়ালে সেই বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলা হয়। আর দহন বিক্রিয়া তুমি যাকে পোড়াবা সেই রেসপেক্টিভ মৌলের অক্সাইড পরিণত হবে। কার্বনকে পোড়াইছো, কার্বন ডাইঅক্সাইড, সালফারকে পুড়িয়েছো, সালফার ডাইঅক্সাইড।
এরপরে দেখো নন রিডক্স বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে এক মোল পানি উৎপন্ন হলে তাকে বলবো তুমি প্রশমন বিক্রিয়া। ফর এক্সাম্পল HCl, তুমি জানো এটার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস NOH, সোডিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষার। এই বিক্রিয়া হবে তুমি NaCl প্লাস পানি। মনোযোগ দিবা, আমরা জানি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এই প্লাসে ধরবে মাইনাস কে NaCl। আর হাইড্রোজেন অক্সিজেন যদি কোনো বিক্রিয়া থাকে তুমি 100% ডেফিনেটলি পানি উৎপন্ন হবে। তাহলে এখানে যত হাইড্রোজেন অক্সিজেন একত্রে আছে পানি উৎপন্ন হবে। এটা লবণ। একে যদি তুমি ভেঙে লেখো, একটু খেয়াল করে দেখো, H প্লাস প্লাস Cl মাইনাস প্লাস Na প্লাস প্লাস OH মাইনাস ইকুয়াল টু NaCl, Na প্লাস প্লাস Cl মাইনাস প্লাস পানি। একে ভেঙে লিখলাম। দেখো বাম পাশে H প্লাস Cl মাইনাস আছে, ডান পাশে Cl মাইনাস আছে, এখানে Na প্লাস আছে, এখানে Na প্লাস আছে, কাটাকাটি গেল, রইল কি বলো H প্লাস প্লাস OH মাইনাস সমান সমান পানি। তাহলে কয় মোল পানি উৎপন্ন হলো তুমি বলো? 1 মোল। সকল অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় এই 1 মোল পানি উৎপন্ন হবে। কে কে বিক্রিয়া করে? H প্লাস আর OH মাইনাস। পৃথিবীতে যত অ্যাসিড ক্ষারক বিক্রিয়া করবে সকল ক্ষেত্রে এই বিক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে 1 মোল পানি উৎপন্ন হলে সেই বিক্রিয়াকে বলবা তুমি প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাকে বলা প্রশমন তাপ। তুমি মনে রাখবা, প্রশমন বিক্রিয়া অল দা টাইম তাপ উৎপন্ন হয়। অর্থাৎ সকল প্রশমন বিক্রিয়া, সকল অ্যাসিড ক্ষারক বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া। তোমাদের আসে নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া, খুঁজে খুঁজে বের করবে কোনটা প্রশমন বিক্রিয়া আছে, টিক চিহ্ন মেরে দেবে আনসার। তাহলে দেখো এটা অ্যাসিড, এটা ক্ষার, এই অ্যাসিড ক্ষারকের বিক্রিয়া এটা একটা প্রশমন বিক্রিয়া। আর এই বিক্রিয়া যে তাপ উৎপন্ন হবে তাকে তুমি বলো প্রশমন তাপ। এই বিক্রিয়া বিজ্ঞানী হিসাব করে দেখছে এই ক্ষেত্রে ডেল্টা এস এর মান -57.34 কিলোজুল, 57.34 কিলোজুল। অর্থাৎ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় প্রশমন তাপের মান স্থির, এটার মান হলো 57.34 কিলোজুল। তোমাদের প্রায়শই এমসিকিউতে আসে যে এই বিক্রিয়া কতটুকু তাপ উৎপন্ন হয়, -57.34 কিলোজুল পার মোল। তাহলে সকল অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় H প্লাস প্লাস OH মাইনাস ইকুয়াল টু পানি উৎপন্ন হবে। কয় মোল পানি উৎপন্ন হবে? 100% 1 মোল। আর 1 মোল পানি উৎপন্ন হলে তাকে বলবো প্রশমন বিক্রিয়া। আর সকল অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া যেহেতু এই বিক্রিয়া সম্পন্ন হয়, আর বিজ্ঞানীর হিসাব করে দেখেছেন এই বিক্রিয়ার জন্য উৎপন্ন তাপের পরিমাণ -57.34 কিলোজুল পার মোল। তাই সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় প্রশমন তাপের মান স্থির। এটা তোমাদের কোশ্চেন আসে। সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় প্রশমন তাপের মান স্থির কেন? তুমি চোখ বন্ধ করে আগে বিক্রিয়া লিখে এটা লিখবে, তারপরে বলবে সকল অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় এই বিক্রিয়াটি সম্পন্ন হয়। বিজ্ঞানীর হিসেব করে দেখেছেন যে এই বিক্রিয়ার জন্য উৎপন্ন তাপের পরিমাণ -57.34 কিলোজুল পার মোল। তাই সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় প্রশমন তাপের মান স্থির। কত বলো? -57.34 কিলোজুল পার মোল। আশা করি তোমরা প্রশমন বিক্রিয়া কাকে বলে, প্রশমন তাপ কাকে বলে, এবং তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় প্রশমন তাপের মান কত এবং কেন এটা কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া মনোযোগ দিয়ে খেয়াল করবে। সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, তুমি জানো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে NaNO3 প্লাস সিলভার ক্লোরাইড। দেখো এই সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ পরে সাদা। অধঃক্ষেপ চিহ্ন বোঝাতে তোমার তীর চিহ্ন নিচের দিকে দিতে হয়, তীর চিহ্ন, অথবা এস সলিড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, সলিড সলিড। মনোযোগ দিয়ে খেয়াল করবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, এখানে সোডিয়াম নাইট্রেট আর সিলভার ক্লোরাইড সাদা অধঃক্ষেপ পড়ছে। আর আমরা এটা জানি বর্ণহীন, এর কোনো বর্ণ নাই, সাদা অধঃক্ষেপ। আর অধঃক্ষেপ চিহ্নকে কি দ্বারা প্রকাশ করবা? তীর চিহ্ন দিবা অথবা সলিড ফর্মে লিখবা। এটা এগুলো এমসিকিউতে আসে। কার অধঃক্ষেপ পড়ছে? সিলভার ক্লোরাইড। কেমন অধঃক্ষেপ? সাদা। তাহলে সংজ্ঞাটা কি হবে? যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক, দ্রবণীয় বিক্রিয়ক, এটাও বিক্রিয়ক, এটাও বিক্রিয়ক,
বিক্রিয়া করে অদ্রবণীয় উৎপাদ তৈরি করে। মানে এই সিলভার ক্লোরাইডটা অদ্রবণীয়, এটা দ্রবীভূত হয় না। আমি আবারও বলতেছি, যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক, এটা কিন্তু অবশ্যই যেখানে ছিল এরা দ্রবীভূত হবে, দ্রাবকে দ্রবীভূত হচ্ছে, দ্রবণীয় বিক্রিয়ক এরা দ্রবীভূত হয়, বিক্রিয়া করে অদ্রবণীয় লবণ তৈরি করে, তাকে বলবো তুমি অধক্ষেপণ বিক্রিয়া। আমি আবারও বলতেছি, যে বিক্রিয়ায় অধক্ষেপ উৎপন্ন তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলে, এটা বললেও হবে, কিন্তু তোমার তো একটা স্ট্যান্ডার্ড ভাষা লাগবে। যে বিক্রিয়া দ্রবণীয় বিক্রিয়ক, মানে এরা দ্রবীভূত হয়, বিক্রিয়া করে অদ্রবণীয় উৎপাদ তৈরি করে। উৎপাদ তৈরি করছে কয়টা? দুইটা। এটা কিন্তু দ্রবণীয়, কিন্তু এটা হলো অদ্রবণীয়। সাধারণত যার অধক্ষেপ পড়ে সেটা অদ্রবণীয় হয়। তোমাদের আরেকটি এক্সাম্পল একদম আমি প্র্যাকটিক্যালি করাইয়া দেখাতে চাচ্ছি এখানে প্র্যাকটিক্যালি। এটা 1 নম্বর অধক্ষেপণ বিক্রিয়া। 2 নম্বর অধক্ষেপণ বিক্রিয়া হলো, ধরো এটা ফেরাস সালফেট প্লাস তুমি NOH দিয়েছ, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা হবে ফেরাস হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট। ফেরাস হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট। খেয়াল করো, আমি অলরেডি ফেরাস সালফেটের একটি দ্রবণ আগে তৈরি করে নিয়েছি। ফেরাস সালফেটের মধ্যে ফেরাস সালফেট আছে, যে এটা, আর এর মধ্যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা ফেরাস সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমি ড্রপার দিয়ে তোমার এখান থেকে 3-4 ml নিয়ে নিই। তুমি দেখো এটা কালার কেমন, কালার বাদামি কালার, মানে এমনি দ্রবণ তৈরি করছি, এটা মূল দ্রবণ, এই ফেরাস সালফেট নিয়েছি। এখন আমি ড্রপার দিয়ে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ড্রপারে নিয়েছি, যুক্ত করব। দেখো যুক্ত করার সাথে সাথে কি হয়, দেখো দেখো তোমাদের যুক্ত করার সাথে সাথে কি হয়েছে, সবুজ পদক্ষেপ পড়েছে। দেখো সবুজ, দেখো কার পদক্ষেপ পড়লো বলো? এই ফেরাস হাইড্রোক্সাইডের পদক্ষেপ পড়লো, ফেরাস হাইড্রোক্সাইড পদক্ষেপ পড়লো, সবুজ পদক্ষেপ। অর্থাৎ কার পদক্ষেপ পড়েছে? এটা আমি তোমাকে প্র্যাকটিক্যালি একটু প্রমাণ করে দেখালাম। আগে যে কালার ছিল সেই কালার কিন্তু পরিবর্তন হয়েছে, এবং পদক্ষেপ পড়ছে কার? ফেরাস হাইড্রোক্সাইড। তাহলে ফেরাস সালফেটে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে তোমার ফেরাস হাইড্রোক্সাইড পদক্ষেপ পড়বে, সবুজ পদক্ষেপ। একে কি বলবা? অধক্ষেপণ বিক্রিয়া। কি বিক্রিয়া তুমি বলো? অধক্ষেপণ বিক্রিয়া। তাহলে কার পদক্ষেপ পড়ছে? ফেরাস হাইড্রোক্সাইড। সলিড ফর্মেও দিতে পারো, অথবা তুমি তীর চিহ্ন দিয়ে নিচে দিকে দিতে পারো। তাহলে তোমাদের টেক্সট বই এইটা একটা অধক্ষেপণ বিক্রিয়া দেওয়া আছে, এটা একটা অধক্ষেপণ বিক্রিয়া দেওয়া আছে, আরো একটি অধক্ষেপণ বিক্রিয়া দেওয়া আছে, ওটা পড়ে নেবে। তাহলে এখানে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়েছে, এখানে সবুজ অধক্ষেপ উৎপন্ন হয়েছে। আশা করি তোমরা অধক্ষেপণ বিক্রিয়া বুঝতে পেরেছ। এখন দেখো পানি বিশ্লেষণ এবং পানি যোজন বিক্রিয়া। প্রথমেই আমরা পানি বিশ্লেষণ বিক্রিয়াটা পড়তে চাই। যেমন ধরো তোমাদের টেক্সট বইয়ে যেটা আছে, সিলিকন টেট্রাক্লোরাইড প্লাস পানি, এটা। এখন দেখো পানিটা তো ভাঙে সাধারণত এইচ আর ওএইচ, অর্থাৎ এখানে সিলিকন এই ওএইচ কে নিয়ে যাবে, সিলিকনের ইউনিট 4 তোমরা জানো, 4, আর HCl উৎপন্ন হবে। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো যৌগ পানির সাথে বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে তাকে পানি বিশ্লেষণ বিক্রিয়া বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। পানি বিশ্লেষণ অথবা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। আমি আবারও বলতেছি, যে বিক্রিয়া কোনো যৌগ পানির সাথে বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে তাকে পানি বিশ্লেষণ অথবা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। যেমন সিলিকন টেট্রাক্লোরাইড, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, টেট্রাই মানে 3, ডাই মানে 2, এগুলো পড়বে। অথবা আমাদের লাস্ট অধ্যায় আছে জৈব যৌগ, সেখানে আমরা এই ডিটেলস এগুলো পড়বো, 10 পর্যন্ত কেমিস্ট্রি ভাষায় নাম পড়বো। এখানে দেখো সিলিকন টেট্রা, টেট্রা মানে 4, টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে এখানে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড প্লাস HCl উৎপন্ন করেছে। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করেছে, এই জন্য এই বিক্রিয়াকে তুমি বলবা পানি বিশ্লেষণ অথবা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এখন পানি যোজন, পানি যোজন ছাত্রদের এইটাই দুটার মধ্যে বেশি খটকা লেগে যায়।
যে কোনটা পানি বিশ্লেষণ আর কোনটা পানি যোজন বিক্রিয়া। ফর এক্সাম্পল কপার সালফেট, এখানে 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি। সাধারণত আয়নিক যৌগ, আয়নিক যে লবণগুলো আছে, আয়নিক যৌগ, তাদের স্ফটিক বা ক্যালাস বডি গঠনের সময় আপনা আপনি এখান থেকে কিছু পানির অণু যুক্ত হয়। তুমি ইচ্ছা করলে 10 অণু দিবা, এটা নিবে না, 2 অণু দিবা, নিবে না, সে আপনা আপনি তার যতটা দরকার অতটা নিবে। যেমন কপার সালফেট 5 অণু পানিকে নেয়, নিয়ে কপার সালফেট 5 অণু পানি হয়েছে। দেখো এর চেহারার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এটাকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ, মানে ভৌত পরিবর্তন। আর এটা হলো কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ তুমি দেখো আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা হলো রাসায়নিক পরিবর্তন, মূল গঠনে পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু তুমি দেখো পানি যোজনটা হলো ভৌত পরিবর্তন, এখানে কিন্তু মূল গঠনে কোনো পরিবর্তন ঘটে না, মূল গঠনে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে পানি বিশ্লেষণ অথবা আদ্র বিশ্লেষণ হলো একটি রাসায়নিক পরিবর্তন, কমপ্লিট চেঞ্জ হয়ে যায় এখানে। আর এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন, পার্মানেন্ট চেঞ্জ এখানে হয় না। তাহলে পানি বিশ্লেষণ আর পানি যোজন বুঝেছো। তাহলে পানি যোজনের সংজ্ঞা কি? আয়নিক লবণ যেগুলো আছে, আয়নিক যৌগ, স্ফটিক বা ক্যালাস গঠনের সময় আপনা আপনি কিছু পানি এদের সাথে যুক্ত হয়, একে বলা হয় পানি যোজন বিক্রিয়া। ক্যালাস বা স্ফটিক গঠনের সময়, ক্যালাস মানে কি? তার বডি স্ট্রাকচার গঠনের সময়। ক্যালাস গঠনের সময় আয়নিক যৌগ কিছু পানি আপনা আপনি সংযুক্ত করে নেয়, একে বলা হয় পানি যোজন বিক্রিয়া। একে কি বলে তোমরা বলো? পানি যোজন বিক্রিয়া। আশা করি তোমরা পানি বিশ্লেষণ এবং পানি যোজন বিক্রিয়া বুঝতে পেরেছ। এখন সমানুকরণ বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সমানুকরণ বিক্রিয়া নামই বুঝতেছ, সমানুকরণ মানে সমান অনুকরণ। ফর এক্সাম্পল অ্যামোনিয়াম সায়ানাইড, এক্সাম্পল গুলো আগে পড়বা। একে তাপ দিবা, NH2 CO NH2 ইউরিয়া। তুমি দেখো এখানে নাইট্রোজেন কয়টা আছে? 2টা। তারপরে তোমার হাইড্রোজেন কয়টা আছে? 4টা। কার্বন কয়টা আছে? 1টা। অক্সিজেন কয়টা আছে? 1টা। অর্থাৎ এখানে দেখো নাইট্রোজেন 2টা, এনেও 2টা, কার্বন 1টা, কার্বন 1টা, হাইড্রোজেন 4টা, 2টা 2টা 4টা, অক্সিজেন 1টা, অক্সিজেন 1টা। অর্থাৎ 2টারই আণবিক সংকেত একই, কিন্তু দেখো গঠন ভিন্ন। এখানে কার্বনের সাথে কি আছে? অক্সিজেন, কিন্তু এখানে কার্বনের সাথে নাইট্রোজেন। অর্থাৎ 2টা যৌগেরই আণবিক সংকেত একই, সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তাদেরকে বলা হয় পরস্পরের সমাণু। যদি আণবিক সংকেত একই হয়, সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তাদেরকে বলা পরস্পরের সমাণু। আর এই বিষয়কে বলা হয় সমানুতা। কিন্তু আমরা পড়ছি সমানুকরণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় একটি সমাণু থেকে অন্য একটি সমাণু তৈরি হয় তাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় একটি সমাণু থেকে অন্য একটি সমাণু তৈরি হয় তাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। অর্থাৎ যাদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তারা হয় পরস্পরের সমাণু। তাহলে এইটা এবং এইটা পরস্পরের কি বলো? সমাণু। আর এই সমাণু তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়? সমানুকরণ বিক্রিয়া। তুমি জানো এটা লবণ অ্যামোনিয়াম সায়ানাইড, আর এটা ইউরিয়া। তোমাদের যে গাছপালাতে, তোমাদের বিভিন্ন ক্ষেত খামারে এটা কিন্তু দেয়, সাদা সার, তোমরা দেখেছো, ইউরিয়া। আর এটা হলো অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড। তাহলে দেখো অ্যামোনিয়াম সায়ানাইডকে যদি উত্তপ্ত করো ইউরিয়া উৎপন্ন হয়। এই দুইটা পরস্পরের কি বলো? সমাণু। এটা অনেকবার এমসিকিউতে আছে যে অ্যামোনিয়াম সায়ানাইডের সমাণু নিচের কোনটি, বা নিচের কোনটি সমানুকরণ বিক্রিয়া। ইউরিয়া হলো তোমার সমাণু আর অ্যামোনিয়াম সায়ানাইড। আর এই বিক্রিয়াটাকে বলা সমানুকরণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় সমান উৎপন্ন হয় তাকে বলা সমানুকরণ বিক্রিয়া। আশা করি তুমি সমানুকরণ বিক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছ। এখন পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। এই পলি শব্দের অর্থ হলো বহু, মানে অনেক, আর মার হলো মনোমার, অর্থাৎ অনেকগুলো মনোমার। মনোমার, মনু মানে এক, পলি মানে বহু, মনু মানে এক। বহু একক অণু নিয়ে অনেকগুলো অণু তৈরি হয়ে যাবে, তাকে বলো পলিমারকরণ বিক্রিয়া। মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রে মিলিত করে
অনেক বড় অণু তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আমি আবারও বলতেছি, এই যে পলি মানে বহু, মার মানে মনোমার, মানে অনেকগুলো মনোমার একত্রে যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে থাকে বলে পলিমারকরণ বিক্রিয়া। একদম সিম্পল। অনেকগুলো মনোমার যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আর যদি তুমি আমার ভাষা লিখতে চাও একই, কোনো সমস্যা নেই, একেবারে ফুল নাম্বার পাবে। যে বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রে যুক্ত হয়ে অনেক বড় অণু গঠন করে তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। এর থেকে সহজ ভাষা আর জানা নাই, করে নিবে। একটা পলিমারকরণ বিক্রিয়া এক্সাম্পল আমরা দিতে চাই, যেটা এই পৃথিবীতে বহুল প্রচলিত, তুমিও এটা ব্যবহার করেছ, এটার নাম হলো ইথিন। CH2 CH2 ইথিন। এন সংখ্যক ইথিন দিচ্ছ, এন এর মান আমরা জানি না, 300 400 500 1000 2000। এন সংখ্যক ইথিন অক্সিজেন প্রবাহকের উপস্থিতিতে তোমার 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1200 অ্যাটমসফিয়ার চাপে তোমার অসংখ্য, এই যে দেখো এর একটা সিগমা বন্ধন, একটা হলো পাই বন্ধন। সিগমা বন্ধনটা থাকবে, পাই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কার্বনের যৌগিক তোমরা জানো 4, এই দেখো 2 3 4, এই কার্বনের যৌগিক 2টা হাইড্রোজেন 2 3 4, এই কার্বনের 2 3 4, হাত দুই দিকে বের হয়ে গেল, আর এনটা নিচের দিকে দিয়ে দিলা। এন যদি বামে থাকে তাহলে বুঝবে এটা অসংযুক্ত, মানে একটা আরেকটা লগে কানেক্ট হয় নাই এখনো। এই যে ইথিনের অণু দেখতেছো সেগুলাকে কানেক্ট করে নেই এখনো, এন বামে আছে। যে নিচে দিয়ে দিয়েছো তখন এই অণুগুলো কানেক্ট হয়ে গিয়েছে, এর নাম হলো পলিথিন। পলিথিন, বাজারে যে পলিথিন পাওয়া যায় এই বিক্রিয়ার মাধ্যমে এটা তৈরি করা হয়। এর অনেকগুলো MCQ আসে পলিথিন তৈরি করার সময়। প্রভাবক কে? অক্সিজেন। চাপ কত? তোমার 1200 অ্যাটমসফিয়ার। তাপ কত? 200 ডিগ্রি সেলসিয়াস। 200 ডিগ্রি সেলসিয়াস পলিমারকরণ বিক্রিয়া। তাহলে তোমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো এখন এর নাম কিন্তু ইথিন, খেয়াল করবা, ইথিন। আর এর ওইটার নাম হলো, এই যে যৌগটার নাম হলো এই পলিইথিন। পলিইথিন। কিন্তু দেখো পলিইথিন না লিখে ওরা এখানে একে সংক্ষেপে লিখেছে পলিথিন, কিন্তু এই যৌগটা কিন্তু আসলে পলিইথিন, মানে বহু ইথিন। ওখানে এখানে নিয়েছো তুমি অনেকগুলো ইথিন অসংযুক্ত, আর এটা কানেক্ট করে দিয়েছো, তাই পলিইথিন মানে বহু ইথিন ইকুয়াল টু পলিথিন। তাহলে যে বিক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রে যুক্ত হয়ে একটি বৃহৎ অণু গঠন করে তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। এই পলিমারকরণ বিক্রিয়া প্রভাবক হলো অক্সিজেন, তাপমাত্রা হলো 200 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ হলো 1200 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে কই থেকে তুমি পলিথিন তৈরি করেছো? ইথিন থেকে পলিথিন। তাহলে পলিমারকরণ বিক্রিয়াটা তোমরা বুঝে গিয়েছো। এখন হলো দেখো তোমরা, লোহার উপর মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোহার উপর মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন? তুমি জানো লোহাতে মরিচা তৈরির জন্য অবশ্যই জলীয় বাষ্প দরকার, অক্সিজেন দরকার। এই তিনটার যদি কোনো একটা কম হয় তাহলে জীবনেও মরিচা পড়বে না। তোমরা বাসা বাড়িতে মরিচা পড়া দেখছো, লোহার মধ্যে মরিচা পড়ে, তাহলে লোহা লাগে, পানি লাগে, আর অক্সিজেন লাগে। এই তিনটার যে কোনো একটা অভাব হইলে সেখানে আর মরিচা তৈরি হবে না। এই তিনটাই লাগবে মরিচা তৈরি করার জন্য। এই তিনজন প্রথমে বিক্রিয়া করে উৎপন্ন করে ফেরিক হাইড্রোক্সাইড। দেখো আয়রনের যৌগিক 3, ফেরিক হাইড্রোক্সাইড। অতঃপর এই ফেরিক হাইড্রোক্সাইড থেকে পানি চলে গিয়ে অপসারিত হয়ে তোমার মরিচা Fe2O3 NH2O উৎপন্ন করে। এটা হলো মরিচার সংকেত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মরিচা তোমার আসে, মরিচা পড়া এক ধরনের কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। তুমি দেখো এখানে আয়রন, পানি, অক্সিজেনের গঠন এর গঠন থেকে ভিন্ন, এটার গঠন থেকে ভিন্ন। অর্থাৎ এখানে যে বিক্রিয়াগুলো ঘটছে, বিক্রিয়ক এবং উৎপাদের গঠন একে অপরের থেকে ডিফারেন্ট। যখনই তুমি দেখবা বিক্রিয়ক এবং উৎপাদের গঠন একই না, সেম না, তখনই তুমি বুঝবা এটা কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন। তাহলে তুমি দেখো এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে তুমি মরিচা পেয়েছো, তাহলে অবশ্যই এটা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন, কারণ এই গঠনগুলো পরস্পর থেকে আলাদা আলাদা। তাহলে মরিচা তৈরি করার জন্য তোমাদের MCQতে আসে কোনটি প্রয়োজন হয়? অবশ্যই লোহা, পানি, জলীয় বাষ্প আর অক্সিজেন। এর একটা অভাব হলেও আর মরিচা কোনো হবে না। তাহলে লোহার উপর মরিচা পড়া এক ধরনের কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। যদি আসে কিভাবে লিখবে তুমি?
যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়ে যায় তাকে রাসায়নিক পরিবর্তন বলে, সংজ্ঞা লাগাই দিলে। এরপরে তুমি বললা মরিচা তৈরি হওয়ার জন্য সাধারণত 3টি উপাদান দরকার, লোহা, জলীয় বাষ্প, অক্সিজেন। এই 3টির যে কোনো একটির অভাব হলে তখন আর এখানে মরিচা হওয়া সম্ভব নয়। এই 3জন পরস্পর প্রথম বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করে, অতঃপর এখান থেকে পানি অপসারিত হয়ে মরিচা উৎপন্ন করে। উপরের বিক্রিয়া দুটি লক্ষ্য করে দেখা যায় যে এখানে বিক্রিয়ক এবং উৎপাদে যে গঠন আছে সেই গঠনগুলো ভিন্ন ভিন্ন, অতএব ইহা এক ধরনের রাসায়নিক পরিবর্তন। তোমাকে 100% নাম্বার দিতে বাধ্য। এই বছর আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অনেকেই কেমিস্ট্রিতে 100তে 100 পেয়েছে। তোমরা যদি এভাবে লিখো আমি ড্যাম শিওর তুমিও 100তে 100 পাবে। নেক্সট দেখো, মৌমাছি কামড়ালে জ্বালা করে কেন? তুমি দেখবা কালো পিঁপড়া কামড়ালে কিন্তু জ্বলে না, কিন্তু লাল পিঁপড়া কামড়ালে কিন্তু জ্বলে। কারণ লাল পিঁপড়ার মুখে তোমার কি থাকে জানো? অ্যাসিড। যেমন ফর্মিকা, লাল পিঁপড়া, এই পিঁপড়ার মুখে থাকে ফর্মিক অ্যাসিড। ফর্মিকা শব্দটা হলো পিঁপড়া, কলেজে উঠলে তোমাদের পড়াবো। এই লাল পিঁপড়ার মুখে কি থাকে বলো? অ্যাসিড থাকে। তাই যখন পিঁপড়া কামড় দেয় তখন তোমার চামড়ার ভিতরে ওই অ্যাসিড ঢুকিয়ে দেয়, তাই জ্বলে। তাই জ্বালা নিবারণ করতে হলে, অ্যাসিডকে ধ্বংস করতে হলে কি লাগবে? ক্ষার লাগবে। তাই আমরা সেই জ্বালা অংশের মধ্যে কি দিয়ে দিই? চুন দিয়ে দিই। চুন হলো একটি ক্ষার। তুমি দেখো তাহলে মৌমাছিতে কামড়ালো সেখানে কি থাকে বলো? অ্যাসিড। তাহলে অ্যাসিডকে প্রশমিত করার জন্য তুমি কি দিবে? ক্ষার। ক্ষার কোথার মধ্যে থাকে? চুন। তাই আমরা মৌমাছি যখন কামড়ায় সেই কামড়ের জায়গায় আমরা চুন প্রয়োগ করি। কেন প্রয়োগ করি? কারণ এখানে একটা প্রশমন বিক্রিয়া ঘটবে। দেখো অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে। তোমাদের একটু আগেও দেখিয়েছি বিক্রিয়াটা, প্রশমন বিক্রিয়া। ফলে তখন তোমার জ্বালা নিবারণ হয়ে যাবে। তাহলে মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে তোমার কি প্রবেশ করে? অ্যাসিড প্রবেশ করে, ফলে তোমার চামড়ার নিচে জ্বলে। তাই এই জ্বালা নিবারণ করার জন্য আমরা চুন প্রয়োগ করে থাকি। চুন হলো একটি ক্ষার জাতীয় পদার্থ, এখানে একটি প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হয়। তাই মৌমাছি কামড়ালে ওই ক্ষতস্থানে চুন প্রয়োগ করতে হয়। সেখানে কি বিক্রিয়া ঘটে? প্রশমন বিক্রিয়া। তোমার এমসিকিউতে আসে। চুন একটি কি জাতীয় পদার্থ? ক্ষার জাতীয় পদার্থ। মৌমাছি হুল প্রয়োগ করে কি প্রবেশ করায়? অ্যাসিড। তোমরা এটা বুঝতে পেরেছ? এখন দেখো বর্ষাকালে বাড়ির ছাদ পিচ্ছিল হয়ে যায়। তোমরা অনেকেই হয়তো পিছলা খেয়ে পড়েও গিয়েছ, আমি পড়ে গিয়েছি অনেকবার। এই যে এখন টানা বৃষ্টি হচ্ছে, তুমি ছাদে যাবে, গিয়ে দেখবে শ্যাওলা জমে জমে একদম পিচ্ছিল হয়ে গিয়েছে। কারণ আমরা জানি ক্ষার হলো পিচ্ছিল জাতীয় পদার্থ, ক্ষার। তাহলে বর্ষাকালে তোমার বাড়ির ছাদে কি উৎপন্ন হয়েছে? ক্ষার। সেই ক্ষারকে ধ্বংস করার জন্য তুমি কি দিবা? অ্যাসিড। বালি দেই আমরা, বালি। কারণ এই বালিটা হলো একটা অ্যাসিড জাতীয় পদার্থ। এই বালি সিলিকন ডাইঅক্সাইড। কারণ আমরা জানি অধাতুর অক্সাইড তোমার অম্লীয়, সিলিকন একটি অধাতু, সিলিকন ডাইঅক্সাইড এটা একটা অম্লীয়, অম্লীয়। তাহলে তোমার বাড়ির ছাদে কি আছে? ক্ষারীয় পদার্থ, ক্ষারীয়। ক্ষারের একটা বিশেষ ধর্ম হলো পিচ্ছিল, পিচ্ছিল ক্ষার। যেমন সাবান তুমি যে হাতে দাও, হাতে ঘষো যখন পানি দিয়ে, তখন পিচ্ছিল মনে হয় না? সাবানের মধ্যে কিন্তু ক্ষার আছে। ক্ষার, ক্ষার হলো পিচ্ছিল ধর্ম। প্র্যাকটিক্যাল লাইফে দেখবা, আজকে গিয়ে সাবান হাতে দিয়ে ঘষবে, দেখবে পিচ্ছিল। ক্ষারের একটা ধর্ম হলো পিচ্ছিল। তাই যখন দীর্ঘদিন বৃষ্টি হয় পরপর, তখন বাড়ির ছাদে তোমার কিন্তু ক্ষার জাতীয় পদার্থ উৎপন্ন হয়, যে জন্য পিচ্ছিল হয়। তাই এই পিচ্ছিলতাকে দূর করার জন্য তুমি কি দিবা? অ্যাসিড দিবা। ফলে বাড়ির ছাদে তোমার কি বিক্রিয়া ঘটবে? প্রশমন বিক্রিয়া। ফলে পিচ্ছিলতা কি হবে? দূর হয়ে যাবে। এই জন্য বর্ষাকালে বাড়ির ছাদ পিচ্ছিল হয়ে যায়, ক্ষার জাতীয় পদার্থ উৎপন্ন হয়। ক্ষার হলো পিচ্ছিল। ফলে এই পিচ্ছিলতা দূর করার জন্য তুমি কি দিবা? অ্যাসিড জাতীয় পদার্থ দাও, বালি দাও। বালি দেওয়ার সাথে সাথে তোমার দেখবা পিচ্ছিলতা দূর হয়ে গেছে এবং একেবারে ফকফকা সাদা হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। কারণ এখানে প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তাই বর্ষাকালে বাড়ির ছাদ পিচ্ছিল হয়ে যায়। আর পিচ্ছিলতা কিভাবে নিবারণ করা যায় তাহাও কিন্তু আমরা বলেছি। আশা করি তোমরা, আমি খুব সহজ ভাষায় কিন্তু ব্যবহার করতেছি, তুমি কিন্তু ইজিলি এটা বোঝার কথা, এগুলো সো ইজি। এখন দেখো সেলাই সূচ আছে, তোমরা জানো নানি দাদি অথবা তুমিও বোধহয় সেলাই করেছো সুই দিয়ে। সেই সূচ নানি দাদিরা তুমি দেখবা
এই কেরোসিনের নিচে রেখে দেয়। এটা কেরোসিন না, এরকম কেরোসিনের নিচে রেখে দেয়। কেন? তুমি দেখো এটা ভিতরে যদি তোমার কেরোসিন থাকে, সেই কেরোসিনকে ভেদ করে কিন্তু বায়ু তোমার ভিতরে যেতে পারবে না। কারণ তোমার যে লোহার যে সুইটা আছে, সেই সুইটা কিন্তু একটা লোহা দ্বারা তৈরি, লোহা। তাহলে এখানে লোহা পাইলা। এখন অক্সিজেন দরকার মরিচার জন্য, আর কি দরকার? পানি। তাহলে তোমার কেরোসিনের মধ্যে যদি এই সুইটা রাখাই দেওয়া হয়, তাহলে তুমি দেখো একে ভেদ করে তো তোমার জলীয় বাষ্প যেতে পারবে না, তোমার আবার অক্সিজেনও যেতে পারবে না। তাহলে এই একটাও পাইলা না, এটাও পাইলা না, তাহলে কি সেই লোহাতে মরিচা ধরবে? ধরবে না। তাই নানি দাদিরা করে কি, সেলাই সুইকে তোমার এই কেরোসিনের নিচে রেখে দেয়, যাতে অক্সিজেন এবং পানি এর ভিতরে ঢুকতে না পারে। এবং আমার যে সেলাই সুইটা আছে, সেই সুইচটা তো তোমার প্রতিদিনই ব্যবহৃত হয় না, 1 মাস 2 মাস 3 মাস পর পর ব্যবহৃত হয়। তখন এতদিন যদি খোলা অবস্থায় রেখে দাও, তাহলে মরিচা ধরে যাবে। তাই মরিচা প্রতিরোধ করার জন্য দাদি নানিরা তোমাদের কেরোসিনের নিচে তোমার এই সেলাই সুইকে রেখে দেয়, যাতে মরিচা না ধরে, মরিচা প্রতিরোধ হয়। কারণ তুমি জানো, মরিচা তৈরি হওয়ার জন্য 3টি কম্পোনেন্ট দরকার, উপাদান। এই 3টি কম্পোনেন্টের মধ্যে যদি একটি কম্পোনেন্টের অভাব ঘটে, তাহলে কিন্তু সেখানে আর মরিচা তৈরি করা সম্ভব নয়। তাহলে আজকে আমরা কিন্তু অনেক কন্টেন্ট পড়েছি, অনেকগুলো বিক্রিয়া পড়েছি। সেই বিক্রিয়াগুলো তুমি খুব ভালো করে 2-3 বার লিখবে, প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে, অত তুমি ভালো ছাত্র হবে। এইগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ছাত্রছাত্রীর বিক্রিয়াকে মনে করে অত্যন্ত কঠিন, কিন্তু আসলে বুঝলে কঠিন না। আমি এই অধ্যায়টাকে 3টা পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব নিয়েছি, আজকে দ্বিতীয় পর্ব, লাস্ট তৃতীয় পর্ব যেটা নিব সেটা খুব খুব ইম্পর্টেন্ট। সেটাতে সিকিউ হবেই। লাসাতলীয় নীতি, বিক্রিয়ার হার। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে, প্রয়োজনে 2 বার দেখবে এটা, তাহলে দেখবা তোমার মাথায় কিন্তু অবশ্যই ঢুকে যাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আল্লাহর কাছে তোমাদের জন্য আমি দোয়া করি, তোমরা যেন অবশ্যই সফল হও এবং শারীরিকভাবে ভালো থাকো। খোদা হাফেজ।